যাতে এটা রেকর্ড থাকে। সো the fundamental assumption of kinetic theory of gases are given below. নিচে ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন গুলো দেওয়া হলো। A gas is composed of large number of minute particle called molecule. একটা অণু, এখানে মিনিট অর্থ একটু খেয়াল করেন, আমরা সরাসরি অর্থ মিনিট অর্থ কি জানি, এই যে মিনিট সেকেন্ড এটা, কিন্তু এখানে মিনিট অর্থ ক্ষুদ্র, বানান কিন্তু সেম, কিন্তু মিনিট অর্থ ক্ষুদ্র। সবাই একটু খাতা কলম নিয়ে বসি, যেগুলোর অর্থ বলতেছি এগুলো একটু লিখে নিই। A gas is composed of large number of minute particle called molecules. গ্যাস অসংখ্য ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, যাদেরকে বলা হয় অণু। মলিকিউল অর্থ হচ্ছে অণু। The molecules of same gases are all alike. Same gas are all alike. একই গ্যাসের সবগুলো অণু একই রকম। একই গ্যাসের সবগুলো অণু একই রকম। alike মানে একই রকম, but differ from the molecules of other gases. কিন্তু অন্য গ্যাসের অণু থেকে তারা আলাদা। তার মানে কি বলতেছে, একটা গ্যাসের কথা যদি আমরা চিন্তা করি, অক্সিজেনের যত অণু আছে সবগুলোকে দেখতে একই রকম, বা সবগুলোর ভর একই রকম, কিন্তু অক্সিজেন ছাড়া হাইড্রোজেনের যদি নেই, হাইড্রোজেনের সকল অণুর অক্সিজেনের অণু থেকে আলাদা, কিন্তু হাইড্রোজেনের সবাই হাইড্রোজেনের গুলোর সাথে একই রকম। বোঝা যাচ্ছে? জি, ওকে। দ্বিতীয় স্বীকার্য বলতেছে the molecules are moving at random. অণুগুলো এলোমেলো ছোটাছুটি করে, এলোমেলো দৌড়াদৌড়ি করে, মুভিং করে, র্যান্ডম মানে এলোমেলো, ক্লয়েডিং উইথ ইচ আদার, একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, and ultimately with the walls of the container, এবং শেষমেশ যেই পাত্রে তারা থাকে সেই পাত্রের দেয়ালে, ওয়াল অফ দ্য কন্টেনার্স বলতে কি বলতেছে, ওই পাত্রের দেয়ালে তারা সংঘর্ষে লিপ্ত হয়। The motion of the molecules obey Newton's law. এই যে যেই এলোমেলো ছোটাছুটি, এই মোশন বা গতিটা নিউটনের গতিসূত্র মেনে চলে। ওকে, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এর পরবর্তীতে আমাদের এই কথাটা লাগবে। The actual volume of perfect gas, একটা আদর্শ গ্যাস, পারফেক্ট গ্যাস বলতে আদর্শ গ্যাসের অ্যাকচুয়াল যে ভলিউম, প্রকৃতপক্ষে যে আয়তন, ইজ নেগলিজেবল কম্পারিজন উইথ দ্য ভলিউম অফ ভেসেল। একটা পাত্রে যতটুকু গ্যাস থাকে সেই পাত্রের তুলনায় সেই গ্যাসের আয়তন অত্যাধিক নগণ্য। নেগলিজেবল মানে কি? নগণ্য। অর্থাৎ আপনি যেই রুমে আছেন সেই রুমটা একটা গ্যাসের পাত্র কল্পনা করেন, কারণ এই রুমের মধ্যে অসংখ্য গ্যাসের অণু আছে। তো এই পাত্রের যেই অণু আছে, পাত্রের আয়তনের তুলনায়, মানে এই রুমের আয়তনের তুলনায় এই রুমে যত গ্যাস আছে সবগুলোর আয়তন অতি নগণ্য। বোঝা যাচ্ছে? আচ্ছা, the distance between gas molecule is larger than solid or liquid. তার মানে গ্যাসের অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব তরল এবং কঠিন পদার্থের অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব থেকে বেশি। Hence the intermolecular attraction is negligible. এবং এই দূরত্ব বেশি হওয়ার কারণে আমরা বলবো যে এদের মধ্যে যে আকর্ষণ, মানে আন্তঃআণবিক বল, তা একেবারেই অগ্রাহ্য করা যায়, বা একেবারেই হিসাবের বাইরে, একেবারেই নগণ্য, নেগলিজেবল। আচ্ছা, the molecules are perfectly hard elastic spheres. তার মানে অণুগুলো সম্পূর্ণভাবে, পারফেক্টলি মানে কি, সম্পূর্ণভাবে, হার্ড ইলাস্টিক স্ফিয়ার মানে স্থিতিস্থাপক বস্তু, হোল অফ দেয়ার এনার্জি ইজ কাইনেটিক, এবং এই কারণে তাদের সম্পূর্ণ শক্তিটাই গতিশক্তি। আমার কথা আবার বোঝার চেষ্টা করেন, তারা সম্পূর্ণ স্থিতিস্থাপক। এখন স্থিতিস্থাপকতা এখানে আমাদের একটু জানতে হবে। ফিজিক্সে দেখেন আরেকটা পার্টের কথা, কিন্তু এটা স্থিতিস্থাপকতা কি, যেই বস্তুর উপরে বল প্রয়োগ করার পর বল অপসারণ করলে আগের অবস্থায় ফিরে যায়, তাকে আমরা বলি স্থিতিস্থাপক, তাই তো? তাহলে গ্যাসের অণুগুলোকে বলা হচ্ছে সম্পূর্ণ স্থিতিস্থাপক গোলক। তার মানে এদের কোনো স্থিতিস্থাপকতার কোনো ঘাটতি নাই, মানে একেবারে পূর্ণ স্থিতিস্থাপক, আদর্শ স্থিতিস্থাপক গোলক। এর সাথে একটা কথা আবার জুড়ে দিছে, দেখেন, hence the intermolecular perfectly hard elastic sphere
এরা হচ্ছে সম্পূর্ণ স্থিতিস্থাপক কি গোলক, স্ফিয়ার অর্থ হচ্ছে গোলক, এটা লিখে নেন যারা জানেন না। অ্যান্ড হোল অফ দেয়ার এনার্জি ইজ কাইনেটিক, এবং এজন্য তাদের সম্পূর্ণ শক্তিটাই গতিশক্তি। এখন প্রশ্ন হচ্ছে স্থিতিস্থাপক গোলক হওয়ার সাথে গতিশক্তির সম্পর্ক কি? এটা জানতে হলে আমাদের একটা থট এক্সপেরিমেন্ট করতে হবে। থট এক্সপেরিমেন্ট মানে আমাদের যন্ত্রপাতি নিয়ে এক্সপেরিমেন্ট না, যেমন আমরা এই যে এই যন্ত্রপাতি নিয়ে এক্সপেরিমেন্ট করব না, হ্যাঁ, যন্ত্রপাতি নিয়ে এক্সপেরিমেন্ট না করে আমরা মাথার মধ্যে এক্সপেরিমেন্ট করব, যেটা আইনস্টাইন করতো আর কি। আইনস্টাইনকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এক্সপেরিমেন্ট গুলো কি দিয়ে করেন, আইনস্টাইন অথবা আইনস্টাইনের ওয়াইফকে। সে বলছিল যে আমি শুধু কাগজ আর কলম নিয়ে এক্সপেরিমেন্ট করি। তার মানে সে সবকিছু চিন্তা করে এক্সপেরিমেন্ট করতো। সো আমরা একটু চিন্তার মাধ্যমে একটা এক্সপেরিমেন্ট করব যন্ত্রপাতি ছাড়া। সেটা মনে করেন যে গোলক, আমরা গোলক বলতে কি বুঝি, আমরা বল বুঝি, বলকে গোলক বলে। সো আমরা কয়েকটা বলের কথা চিন্তা করি, এখন গোলককে বল চিন্তা করি। কয়েকটা বল মনে করেন আমাদের কাছে একটা টেনিস বল আছে, আমাদের কাছে আরেকটা আছে পিং পং বল। পিং পং বল নাম শুনছেন? রাবারের ছোট ছোট বল, ওই যে খুব লাফালাফি করে, খুব লাফালাফি করে। আচ্ছা, ছোটবেলায় না কিনা দিলে কান্নাকাটি করতাম। এই তো গুড, তাহলে তো চিনেনি। আচ্ছা, এটা এটা আমরা সবাই করছি ছোটবেলায়। আচ্ছা, তৃতীয় আরেকটা বলের কথা চিন্তা করব, যেটা হচ্ছে আমাদের মায়েরা যখন রুটি তৈরি করে তখন এই গোল করে, হাত দিয়ে আটাটাকে গোল করে, ওইটাও তো এক ধরনের একটা বল, তাই না? আচ্ছা, এই তিনটা বলকে যদি আমরা কল্পনা করি, এই তিনটা বলের প্রথম বলটা চিন্তা করেন টেনিস বল। এটাকে যদি আপনি চাপ দেন আবার ছেড়ে দিলে ফিরে আসে, কিন্তু জায়গায় ফিরে আসে, আসে না? আচ্ছা, ফিরে আসে, কিন্তু একটু সময় নেয়, কয়েক সেকেন্ড বা কয়েক মানে 5-6 সেকেন্ড সময় নেয়। এই সময় নেওয়ার কারণ হচ্ছে সেই স্থিতিস্থাপক কিন্তু হার্ড ইলাস্টিক স্পেয়ার না, মানে সম্পূর্ণ স্থিতিস্থাপক না, বা কঠিন স্থিতিস্থাপক যেটাকে বলে সেটা না। তাহলে কঠিন স্থিতিস্থাপক বস্তু একটা চেনার চেষ্টা করি, সেটা কি? সেটা আমি একটু একটু মানে পাওয়ার পয়েন্টেই দেখাই। এই যে আমরা তিনটা বলের কথা চিন্তা করছি, দেখেন তিনটা বলের প্রথমটা হচ্ছে টেনিস বল, দ্বিতীয়টা হচ্ছে পিং পং বল, তৃতীয়টা কি আটার তৈরি বল। দেখছেন? হ্যালো, আচ্ছা, মনে করেন এটাকে এই যে সার্টেন হাইটে, আমরা এই যে এই হাইটে এটাকে রাখলাম, এই হাইট থেকে যদি আমরা এটাকে ফেলে দেই, ড্রপ করি, তাহলে ড্রপ করলে কি হয় দেখেন তো। আমরা যদি এটাকে ড্রপ করি, তো আমরা বলছি যে প্রথমটা হচ্ছে মাঝারি টাইপের স্থিতিস্থাপক, পিং পং বলটা মোটামুটি মানে সম্পূর্ণ স্থিতিস্থাপক কোনো কিছুই পাওয়া যায় না, কিন্তু ধরে নিতে হবে যে এটা 90% বা 99% স্থিতিস্থাপক। আর একটা কে আছে রুটির বল, এটা সম্পূর্ণ কি অস্থিতিস্থাপক, সম্পূর্ণ অস্থিতিস্থাপক। কেন? এটাকে বল প্রয়োগ করলে সে আর জীবনেও আগের অবস্থায় ফিরে আসে না, আসে? আচ্ছা, এখন আমি যদি এইটাকে এই তিনটাকে ড্রপ করি, দেখেন এই যে উপর থেকে ফেললাম, তাহলে দেখেন তো এই টেনিস বলটা কি জাস্ট ড্রপ করবেন, কিন্তু জোরে ছুঁড়ে মারবেন না, জাস্ট এইভাবে রিলিজ করবেন, ড্রপ। ড্রপ করলে কি হবে? টেনিস বলটা এই অর্ধেক উঠে যাবে, এই পিং পং বলটা প্রায় ওই যেখান থেকে আসছিল সেখানেই ফেরত যাবে, আর এই আটার তৈরি বলটা আর ফেরত যাবেই না। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে টেনিস বল, এটা মাঝারি টাইপের স্থিতিস্থাপক, এবং সে তার শক্তি যতটুকু দেওয়া হয়, এখান থেকে ফেলছিলাম মানে কি, এর মধ্যে আমরা গতিশক্তি দিছিলাম, এই গতিশক্তির অর্ধেকটা সে গতিশক্তিতে ফেরত যায়, আর বাকি অর্ধেকটা অন্য শক্তিতে রূপান্তর হয়ে যায়। কিন্তু যেটা স্থিতিস্থাপক সেটা কি সম্পূর্ণটাই, দেখেন উপরে উঠে গেছে মানে কি সম্পূর্ণটাই স্থিতিস্থাপক শক্তি, মানে স্থিতিস্থাপকতার কারণে সম্পূর্ণটাই গতিশক্তিতে কনভার্ট হয়ে গেছে। আর যেটা অস্থিতিস্থাপক সেটা সম্পূর্ণভাবে স্থির হয়ে গেছে, তার মানে অস্থিতিস্থাপক বস্তুর মধ্যে কোনো গতিশক্তি থাকে না, আর স্থিতিস্থাপক বস্তুর মধ্যে সম্পূর্ণ শক্তিটাই কি শক্তি হিসাবে থাকে? গতিশক্তি হিসাবে। ওকে, তাহলে আমরা এটুকু ক্লিয়ার যে এই যে যে উপরের কথাটা ছিল যে মলিকিউল গুলো সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়, এদের সম্পূর্ণ শক্তি গতিশক্তি। কেন এটা বোঝা গেছে? 7 নাম্বার যে অ্যাজাম্পশনটা, the size of the molecules is infinitesimally small compared to the average distance traveled by a molecule between two consecutive collision। আমরা এই যে উপরে একটা আমরা 2 নম্বরে বলেছি যে অণুগুলো
ছোটাছুটি করে এবং একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। তো সেই সংঘর্ষ পরপর দুইটি সংঘর্ষ করার মাঝখানে কিছুটা জায়গা সে যেই সোজা পথে চলে, সেই সোজা পথটাকে বলা হয় ফ্রি পথ, বা ইংলিশে বলে ফ্রি প্যাথ। উচ্চারণ হচ্ছে ফ্রি প্যাথ। সো এই ফ্রি প্যাথ যতটা, মানে দুইটা সংঘর্ষের মাঝখানে যতটুকু দূরত্ব, তার তুলনায় তাদের সাইজ অনেক ছোট। তো অণুর সাইজ তো অনেক ছোট, এটা তো আমরা সবাই জানি, তাই না? আলহামদুলিল্লাহ, সরি। আচ্ছা, এরপরে আমরা আমাদের পরের কনসেপ্টটাতে একটু যাই। এর পরের গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই কোশ্চেনটা আমরা একটু দেখি। আমরা এখানে বলছি অক্টোবর 2012, অক্টোবর 2011, এপ্রিল 2010। তাহলে অক্টোবর 2012 কোশ্চেনটা বোধহয় আমি বের করে রাখছি, একটু দেখাই আপনাদের যে কিভাবে আসছে বা কত মার্ক দিছে এই কোশ্চেনটাতে। সো এই যে অক্টোবর 2011 কোশ্চেনটা দেখা যাচ্ছে, তাই না? হ্যালো, অক্টোবর 11 কোশ্চেন দেখা যাচ্ছে না? এই একের এতে এই কোশ্চেনটা আসছে। তো 7টা লাইন লিখলে 6 মার্ক পাবেন এবং কোনো নাম্বার কাটে নাই। যদি 7টা লিখতে পারেন পুরো 7টাই পাবেন। হ্যাঁ, তো আপনারা কি এটা কি বুঝছেন কিনা? জি জি বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখেন 6 নম্বরের যে কোশ্চেনটা, 6 এর পরে 7, মানে সরি 6 এর জন্য যে কোশ্চেনটা দিছে তারপরেই দিছে কি obtain an expression pressure exerted by an ideal gas। খেয়াল করছেন? জি। এটাতে কত মার্ক দিছে? 7 মার্ক। আচ্ছা, এইটাতে 7 মার্ক দেয় না, এইবারই এই একবারই বোধহয় 7 দিছে, বেশিরভাগ ক্ষেত্রে এটাতে 10 দেয়। তো আমি আরো একটা দুইটা কোশ্চেন আপনাদের দেখাবো, সেখানে 10 দিছে এটাতে। তো এখানে দেখেন 7 দিছে। সো এই 7 নাম্বারের জন্য যে কোশ্চেনটা, সেটা এখন চিনতে পারেন কিনা আপনারা একটু আমাকে বলবেন যে চেনা যায় কিনা। আচ্ছা, আমরা একটু পাওয়ার পয়েন্টে চলে যাই। পাওয়ার পয়েন্টে গিয়ে দেখি যে 7 নাম্বার কোশ্চেনটা কোথায় আসছে। সো 7 নাম্বার কোশ্চেনটা এই যে deduce an expression for pressure exerted on the wall of container by perfect gas। এই কথাটাই একটু ঘুরায় লিখছে। দেখেন এই জায়গায় কোশ্চেনটা কি চিনলে, এখন দেখলে চেনা যাচ্ছে না কোশ্চেনটা? এই কোশ্চেনটাই না? হ্যাঁ। এইবার দেখেন এই যে obtain an expression for pressure exerted by, এখন প্রেসার তো কিসের উপরে দিবে? কন্টেইনারের উপরেই তো দিবে। সো এই কথাটা ওরা লিখে নাই, অনেকবার লিখছে, এইবার লেখে নাই। সো এটা অক্টোবর 2011-তে দেখেন 6 মার্ক 7 মার্ক, তাহলে 13 মার্ক। আমাদের প্রথম স্লাইড থেকে 13 মার্ক আসছে। এবং এইটা দিয়েই দেখেন এই যে কোশ্চেনটা আপনারা পড়তেছেন, এই কোশ্চেন থেকে যে সমীকরণটা পাবেন, এই সমীকরণ দিয়েই এই যে এখানে একটা অঙ্ক দিছে, সেই অঙ্কে দিছে কত মার্কস? 7 মার্কস। তাহলে ফুল সেট একটা এই যে আমরা আজকে যেই কোশ্চেন দুইটা পড়তেছি, এখান থেকে ফুল একটা সেট, মানে কয় মার্কের কোশ্চেন? 20 মার্কের কোশ্চেন। বোঝা যায়? 20 মার্কের কোশ্চেন কমন আসছে। সো আমরা বলতে পারি যে যদি পড়া যায়, ঠিকঠাক মতো যদি কেউ পড়ে, তাহলে কমন পাবে, সে ইনশাআল্লাহ পাবে, এটাতে কোনো মিস নাই। এবং এই যে এখানে কোশ্চেন যেগুলো, আমি একটু পরে কয়েকটা কোশ্চেন দেখাবো। আচ্ছা, আরেকটা কোশ্চেন আপনাদের একটু দেখাই। এই জায়গায় আরেকটা কোশ্চেন যাই আমরা, সেটা কই গেল? পাওয়ার পয়েন্ট, এই পিডিএফ। এই কোশ্চেনটা কত? এপ্রিল 2009। খেয়াল করছেন? এই যে সিলেক্ট করা যে অংশটা দেখা যাচ্ছে, কোশ্চেনটা আচ্ছা, state the fundamental assumption of kinetic theory of gas and deduce an expression for pressure exerted on the wall of the container by perfect gas। বোঝা যাচ্ছে? তাহলে আমি একটু হ্যালো ভাই, আমি একটু লিফট করব। আপনার কন্টাক্ট নাম্বারটা কোথায় আছে? ইয়াতে না, কন্টাক্ট নাম্বারটা আপনাকে বোধহয় ফোন দেওয়া হয়েছিল, যে নাম্বার দিয়ে ফোন দিছে। জি ওই নাম্বারটা সেভ রাখেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমি 5 তারিখে ঢাকায় ফিরবো, আমি এসে যোগাযোগ করব। আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। সো আমরা একটু খেয়াল করি, আমরা এই যে কোশ্চেনটা, তাহলে আমরা এই কোশ্চেনটা অনেকবার আসছে, দেখা যাচ্ছে তো?
সো আমরা এই কোশ্চেনটা আজকে এই কোশ্চেনটা টোটাল পড়বো, যাতে একটা সেট কোশ্চেন, এক সেট কোশ্চেন আমরা বলতে পারি যে না একটা সেটের কোশ্চেন আমরা শেষ করছি এবং এক সেট কোশ্চেন আমাদের কমপ্লিট হয়েছে আজকে ক্লাসের মাধ্যমে। সো আমরা একটু দেখি, আপনারা বোর হয়ে যাচ্ছেন না তো? আচ্ছা, ফিজিক্সের ক্লাস আসলে বুঝলে কিন্তু মজার। আমি এই যে কোশ্চেনটা এখন বুঝাবো, এই কোশ্চেনটা যদি আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন তাহলে আপনাদের কাছে মজা লাগবে। মানে ফিজিক্সের ইকুয়েশন প্রমাণ করার মধ্যে একটা মজা আছে, সেই মজাটা যারা পেয়ে যাবেন তারা আসলে ফিজিক্সকে মজার সাবজেক্ট মনে করবেন। দেখেন, তাহলে আমাদের বলছে যে কোশ্চেনটা হচ্ছে পারফেক্ট গ্যাসের জন্য প্রেসারের সমীকরণ তৈরি করতে হবে। কিসের সমীকরণ? আমার সাথে একটু একটু কথা বলতে হবে আমার সাথে। প্রেসারের সমীকরণ। আচ্ছা, প্রেসার বা চাপ, যাই হোক, চাপ বা প্রেসারের সমীকরণ তৈরি করতে চাচ্ছি। সো প্রেসারের সমীকরণ, প্রেসার পি দিয়ে প্রকাশ করি আমরা সাধারণত, প্রেসারকে পি দিয়ে প্রকাশ করি। পি ইকুয়াল টু আমরা কি জানি বলেন তো? একক ক্ষেত্রফলের উপরে। আচ্ছা, প্রেসারের সংজ্ঞা হচ্ছে আমরা একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। হ্যাঁ, আচ্ছা, একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল, বলের পরিমাণ। আচ্ছা, এখন একটু আমরা আমার কথাটা একটু খেয়াল করি, আপনারা একটু খেয়াল করেন। সেটা হচ্ছে ফিজিক্সে যে কোনো সংজ্ঞা, দেখেন আজকে এই জিনিসটা যা শিখবেন এটার মাধ্যমে আপনি ফিজিক্সের যে কোনো সংজ্ঞাকে সূত্র বানায় ফেলতে পারবেন। ফিজিক্সের যে কোনো সংজ্ঞায় যেটা একক থাকবে সেটা ভাগের নিচে বসবে আর বাকিটা উপরে বসবে। তাহলে একক কিসের উপরে? ক্ষেত্রফল, এরিয়া। একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলকে প্রেসার বলে। সংজ্ঞা তৈরি হয়ে গেছে না? সংজ্ঞা থেকে সূত্র হয়েছে? হ্যালো, আচ্ছা, এখন দেখেন এটা কিন্তু সব সূত্রের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। মনে করেন আপনাকে বলা হলো তাপ, মানে আপেক্ষিক তাপ কাকে বলে? আপেক্ষিক তাপ বলে একক ভরের কোন বস্তুর 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করতে যতটুকু তাপ লাগে সেটাকে আপেক্ষিক তাপ বলে। মানে আমি এটা জাস্ট দেখানোর জন্য, এটা এই কোশ্চেনের অংশ না। সংজ্ঞাটা কি বললাম? আপেক্ষিক তাপ এস দিয়ে প্রকাশ করা হয়, স্পেসিফিক হিট সেটা হচ্ছে একক ভরের, তার মানে নিচে বসবে এম, একক ভরের একক তাপমাত্রা বৃদ্ধি করতে, মানে ডেলটি। ডেলটি দিয়ে কি বোঝায়? তাপমাত্রার বৃদ্ধি। একক ভরের একক তাপমাত্রা বৃদ্ধি করতে যে তাপের দরকার হয় তাপকে কিউ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে সংজ্ঞা থেকে সূত্র বানানো যায়। আচ্ছা, তো এই যে কৌশল যদি জানেন, আজকে আমি যেই সংজ্ঞা মানে যেই সূত্রটা পড়াবো, আজকের এই সূত্রটা মোটামুটি 10 থেকে কোনোবার 12 মার্কের জন্য এটা আসছে, যে প্রেসার এক্সার্টেড বাই এ পারফেক্ট গ্যাস। এই 10 মার্কের কোশ্চেনটা যে পড়াবো আপনারা দেখবেন পুরাটাই 9-10 এর ফিজিক্স দিয়ে কাজ চালায় যাব। হ্যাঁ, এবং ফিজিক্স তো আর উল্লেখ করা নাই যে এটা 9-10 এর ফিজিক্স, এটা ইন্টারমিডিয়েটের ফিজিক্স, এটা ডিপ্লোমার ফিজিক্স। ফিজিক্স যে কোনো ফিজিক্স দিয়েই করা যাবে। সো আমরা দেখেন এখানে একেবারে সহজ ফিজিক্স দিয়ে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেনকে কিভাবে সলভ করতে পারি। সো আমরা প্রেসার বের করব, আর প্রেসারের সংজ্ঞা হচ্ছে F/A। অর্থাৎ আমার লাগবে প্রেসার বের করার জন্য ফোর্স, আর লাগবে এরিয়া। কি লাগবে? ফোর্স, এরিয়া। তার মানে আমাদের কোনো একটা সূত্র তৈরির সময় আমাদের প্রধান উদ্দেশ্য যেটা থাকবে সেটা হচ্ছে আমার কি কি লাগবে আর আমি কি উদ্দেশ্যে কাজটা করতেছি এইটাকে আগে ক্লিয়ারিফাই করা। শুধু টানা মুখস্থ করলে কাজ হবে না। অনেকে এই যে বলে যে অনেক পড়ছি কিন্তু পাস করি নাই, এটার কারণ হচ্ছে না বুঝে টানা মুখস্থ করা। সো টানা মুখস্থ করা কখনো যাবে না। সো আমি যেটা বলতেছি একটু খেয়াল করি। তাহলে F/A আমাদের, তাহলে F লাগবে আর A লাগবে। তাহলে F কোথা থেকে বের করা যায় সেটা এখন আমি একটু জানার চেষ্টা করব, যে এই ফোর্স পাবো কোথায়। আমরা শিকার্যের মধ্যে একটা কথা বলছিলাম যে গ্যাসের দৌড়াদৌড়ি বা গ্যাসের গতি নিউটনের সূত্র মেনে চলে, বলছিলাম। আচ্ছা, তাহলে নিউটনের সূত্রটা একটু খেয়াল করেন তো। নিউটনের সূত্রটা কি বলে? নিউটনের সূত্রটা বলে যে F ইজ প্রপোর্শনাল রিঅ্যাকশন সমান, আচ্ছা না, ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক হচ্ছে কি? বল। তাহলে বল হচ্ছে, বাংলায় লিখি, ভরবেগের পরিবর্তনের
হার, বোঝা যাচ্ছে? চেঞ্জ অফ মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, ইংলিশে লিখলে এটাকে লেখা লাগবে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে আমি টার্গেট পেয়ে গেলাম, তাহলে আমাকে ফোর্স লাগবে, আর ফোর্স বের করার জন্য লাগবে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তার মানে ভরবেগের পরিবর্তনের হার। বুঝতেছেন সবাই? হ্যাঁ বুঝতে পারি। আচ্ছা, এইবার আমরা একটু কাজের কথায় যাই। তাহলে এইবার আমি একটু পাওয়ার পয়েন্টে নিয়ে যাই আপনাদের, পাওয়ার পয়েন্টে একটু দেখি। এই যে এখানে দেখেন লেখা আছে let us consider, আমরা ধরে নিলাম a perfect gas is enclosed by a container of side length L, তার মানে আমরা একটা কন্টেইনারের কথা ধরে নিলাম, কিউবিক্যাল ভেসেল, কিউবিক্যাল ভেসেল মানে হচ্ছে ঘনকৃতির একটা পাত্রে গ্যাস আবদ্ধ আছে, যে গ্যাসটা যে পাত্রে আছে সেই পাত্রের সাইড লেন্থ মানে প্রত্যেকটা সাইডের দৈর্ঘ্য হচ্ছে ছোট হাতের L। assume that n number of molecule, ধরে নিলাম যে এর মধ্যে n সংখ্যক অণু আছে। out of the n/3 molecule travel to each of the coordinate xyz, আমাদের যদি একটা পাত্রে n সংখ্যক অণু থাকে, তার মধ্যে তার 3 ভাগের 1 ভাগ কি একদিকে দৌড়াবে। কেন দৌড়াবে বলেন তো? হ্যালো, আচ্ছা, আমাদের এক্সিস আছে কয়টা? 3টা। এক্সিস আছে কয়টা? xyz 3টা। তাহলে xyz 3টায় যদি সমানভাবে না দৌড়ায়, একদিকে যদি বেশি দৌড়ায় আর একদিকে যদি কম দৌড়ায়, তাহলে চাপের পরিমাণ পাত্রের বিভিন্ন দেয়ালে কি হবে? বিভিন্ন হবে না? সাধারণত গ্যাসের চাপ কি সব দেয়ালে কি হয়? সমান হয়। এই জন্য তিনটা ডিরেকশনে xyz 3 ডিরেকশনে সমান সংখ্যক অণু দৌড়াবে, যাতে সমান চাপ অনুভব হয়। তাহলে এই পাত্রে যদি n সংখ্যক অণু থাকে, তাহলে একদিকে দৌড়াবে কয়টা? n/3 সংখ্যক। এইটুকু ক্লিয়ার হয়ে থাকি আমরা। তাহলে পরেরটায় চলে যাই। তাহলে পরের কনসেপ্টটাতে আমাদের বলতেছে যে আমরা ধরে নিলাম যে একটা অণুর গড় বেগ হচ্ছে c। কি বেগ হচ্ছে? কি c। আমরা একটা পাত্র এঁকে নেই, এখানে একটা পাত্র, কিউবিক্যাল একটা ভেসেল আছে, এইটা একটা কিউবিক্যাল ভেসেল। এই কিউবিক্যাল ভেসেলের এই যে 3টা দিক, তো একটা অণুকে চিন্তা করি, একটা অণু, এই যে একটা অণু, তার বেগ হচ্ছে c, গড় বেগ c। তাহলে এদিকে যাওয়ার সময় যদি c বেগ হয়, ফিরে আসার সময় কত বেগ হবে? -c হবে, কারণ বেগ হচ্ছে ভেক্টর রাশি, ফিরে আসলে মাইনাস হয়। তাহলে আমরা বলবো যে যাওয়ার সময় তার ভরবেগ কত ছিল? mc, ফেরার সময় ভরবেগ ছিল -mc। বোঝা যায়? আচ্ছা, তাহলে যাওয়ার সময় mc আর ফেরার সময় হচ্ছে -mc। তাহলে আমরা বলতে পারি যে ভরবেগের পরিবর্তন কতটুকু হলো? পরিবর্তনের সূত্র কি? পরিবর্তনের সূত্র হচ্ছে শেষ অবস্থা, বাংলায় লিখতেছি, আপনারা এটা কিন্তু ইংলিশে লিখতে হবে, আমি ইংলিশে দেখাবো পরে বোঝানোর জন্য। শেষ মাইনাস শুরু, এটা হচ্ছে পরিবর্তন। মনে করেন যদি আমি বলি যে আপনার 10 বছরে আপনার ভরের পরিবর্তন কত হয়েছে, তাহলে আপনি কি করবেন? এখনকার ওজন থেকে 10 বছর আগে একটা মাইনাস করবেন, তার মানে শেষ মানে এখনকারটা মাইনাস সেই 10 বছরের শুরুরটা, মাইনাস করলে আমরা পরিবর্তন পাই। তাহলে দেখেন শেষ হচ্ছে -mc আর শুরু হচ্ছে mc, তাহলে -mc কত হলো? -2mc। এটা কি ভরবেগের পরিবর্তন, ভরবেগের কি পরিবর্তন। আচ্ছা, এখন ভরবেগের পরিবর্তন -2mc, এটা কিন্তু ভরবেগের পরিবর্তনের মান ও দিক, এই মাইনাস দিয়ে আমরা কি বুঝাচ্ছি? এখানে দিক বুঝাচ্ছি। মাইনাস দিয়ে কি বুঝাচ্ছি? দিক। আমি যদি শুধু মান চাই, তাহলে আমি এটাকে মডুলাস করে দেব। আমরা অঙ্কে অনেক সময় মডুলাস করি, আমরা মডুলাস করলে জানি কি মাইনাস হোক প্লাস হোক সেটা প্লাস হয়ে যায়, এটা বলি না? আসলে মডুলাস করা মানে আমরা দিক চাচ্ছি না, আমরা শুধু মান চাচ্ছি। দিক না চেয়ে মান চাইলে সেখানে কি করা হয়? মডুলাস করা হয়। তাহলে মান কত? 2mc। তাহলে এটা কিসের মান? ভরবেগের পরিবর্তনের মান। কিন্তু আমাদের লাগবে কিসের মান বলেন তো? ভরবেগের পরিবর্তনের হার। তাহলে হার কাকে বলে?
আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সময়ের সাপেক্ষে কোনো কিছুর হার বের করতে হলে বা ফিজিক্সে যে কোনো কিছুর হার বের করতে হলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা টি দিয়ে ভাগ করতে হয়, কারণ সময়ের সাপেক্ষে আমরা বেশিরভাগ হার বের করি। যেমন স্মরণের হারকে বেগ বলে, তখন আমরা কি করি, স্মরণ বাই সময়। তাহলে আমাকে কি দিয়ে ভাগ করতে হবে, সময় দিয়ে। তাহলে আমরা যদি এই ভরবেগ 2mc কে টি দিয়ে ভাগ করি তাহলেই পেয়ে যাব ভরবেগের পরিবর্তনের হার। তাহলে টি কিভাবে আসে দেখেন, আমাদের খুবই সহজ একটা সূত্র, ভেলোসিটি মানে বেগ বা স্পিড লিখি, স্পিড স্পিড ইকুয়াল টু কি, ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম, এটা জানি না আমরা। তাহলে টাইম ইকুয়াল টু কি, ডিস্টেন্স বাই স্পিড বা বেগ। তো টাইমকে যদি আমি টি দিয়ে প্রকাশ করি, আর ডিস্টেন্স এখানে কত দেখেন তো, এই যে আমি বলছিলাম যে পাত্রের দৈর্ঘ্য হচ্ছে এল, পাত্রের দৈর্ঘ্য কত, এল। তাহলে দুইটা ধাক্কা খাওয়ার জন্য, পরপর দুইটা ধাক্কা খাওয়ার জন্য তাকে কতটুকু যাইতে হবে, 2l। ডিস্টেন্স কত, স্পিড কত, একটু আগে বললাম না যে বেগ সি, ভরবেগ এমসি হলে বেগ কত, সি। গ্যাসের অণুর বেগকে সি দিয়ে প্রকাশ করা হয়, কি দিয়ে, সি। তাহলে আমরা এখন কি ভরবেগের পরিবর্তনের হার পেয়ে যাব কিনা, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, মোমেন্টাম কত, 2mc বাই 12 বাই সি। তো এটাকে উল্টায় লিখলে, এটাকে যদি আমরা উল্টায় দেই তাহলে এই 2 কাটা যায়, থাকে হচ্ছে mc স্কয়ার বাই এল। এটা কি বুঝছেন সবাই? তাহলে আমরা ভরবেগের পরিবর্তনের হার পেয়ে গেছি। কয়টা অণুর, এখানে কয়টা অণুর কথা বলছিলাম, একটা অণুর ভরবেগ নিয়ে কিন্তু, আচ্ছা একদিকে কয়টা দৌড়ায় বলছিলাম, কয়টা দৌড়ানোর কথা বলছিলাম, একদিকে n/3, গুড। তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ n/3 মলিকিউল কত হবে, একটার যদি এতটুকু হয় n/3 কি হবে, n/3 দিয়ে গুণ হবে mc স্কয়ার বাই এল। আচ্ছা এটাকে সাজায় লিখলে আমরা কি লিখতে পারি, 1/3 n ইন্টু m c স্কয়ার বাই এল লেখা যায়। ওয়ান বাই থ্রি n ইন্টু m মানে কি বলেন তো? মনে করেন আমাদের এই ক্লাসে এখন 7 জন অ্যাটেন্ড আছি আমরা, প্রত্যেকের গড় ভর যদি 50 কেজি হয়, ধরলাম আমরা, আর কি বেশি কম হতেই পারে, আমরা ধরলাম যে প্রত্যেকের ভর যদি 50 কেজি হয় তাহলে মোট ভর কত হবে, 50 গুণ 7 350। আচ্ছা কিভাবে বের হলো, নাম্বার ইনটু একটা অণুর ভর। তাহলে এইটা কি হলো, মোট অণুর ভর না, একটা অণুর ভর, একটা অণুর ভরের সাথে যদি মোট অণুর সংখ্যা দিয়ে গুণ করি তাহলে মোট অণুর ভর ইনটু সি স্কয়ার বাই এল, এটা কি বের হলো, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। এখন নিউটনের সূত্র বলে, ফ্রম নিউটনস ল, নিউটনস ল, আমরা নিউটনের সূত্র থেকে বলতে পারি যে এই রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামই কি, ফোর্সের সমানুপাতিক, ফোর্সের সমানুপাতিক, বোঝা যায়? জি জি। কিন্তু সমানুপাতিকের জায়গায় আমি সমান লিখে দিব, কারণ সাইডে লিখে দিব, কারণ এখানে কনস্ট্যান্ট হচ্ছে 1। কনস্ট্যান্ট কত, 1। আমরা জানি সমানুপাতিককে সমান করলে কি লিখতে হয়, একটা কনস্ট্যান্ট লিখতে হয়, কিন্তু কনস্ট্যান্ট যদি 1 হয় সরাসরি সমান লিখে দেওয়া যায়, বোঝা যাচ্ছে? এইবার আসি আমরা আমাদের কাজের কথায়। আমাদের উদ্দেশ্য ছিল কি, প্রেসার বের করা। উদ্দেশ্য ছিল কি, প্রেসার বাই করা। আচ্ছা সেই প্রেসার বের করতে হলে আমাদের দরকার ছিল এফ আর এ। এফ বের হয়েছে কিনা বলেন তো? তাহলে এখন আমরা প্রেসার ইকুয়াল টু কি লিখতে পারি, এফ বাই এ। এফ এর মানটা লিখে দেন 1/3 mc স্কয়ার বাই এল ডিভাইডেড বাই এ হচ্ছে একটা দেয়ালের ক্ষেত্রফল। একটা দেয়ালের ক্ষেত্রফল কত,
এখানে দেয়ালটার প্রত্যেক সাইডের দৈর্ঘ্য ছিল এল, তাহলে দৈর্ঘ্য এল প্রস্থ এল, তাহলে কি হবে এল স্কয়ার। তাহলে হয়ে গেছে আমাদের প্রেসারের সূত্র। তাহলে এখন জাস্ট আমরা এটাকে সাজায় লিখব। তাহলে 1/3 m/c²। আর এই যে এল স্কয়ার এর নিচে একটা মনে মনে 1 আছে না, এটাকে যদি উল্টায় দেই, উল্টায় দিলে এখানে যায় কি হবে এল কিউব হবে কিনা? হ্যাঁ। আচ্ছা, তাহলে এল কিউব মানে কি? এল হচ্ছে দৈর্ঘ্য, আরেকটা এল হচ্ছে প্রস্থ, আরেকটা এল হচ্ছে উচ্চতা। এটাকে আপনি কি লিখতে পারেন বলেন? ভলিউম, ভি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। গুড। তাহলে এর পরে আমরা বলতে পারি যে এইটা তাহলে কি, এইটা হচ্ছে P = 1/3 m/v মানে কি একটু বলেন তো? ঘনত্ব। ঘনত্ব, ভর বাই আয়তন হচ্ছে ঘনত্ব, তাহলে m/v এর জায়গায় রো c²। এই হয়ে গেল আপনার প্রেসারের সমীকরণ। এটা কি কঠিন লাগছে না সহজ লাগছে বলেন, সবাই একটু বলেন আমাকে। অনেক ইজি। তো এই কোশ্চেনটা কতবার মনে হচ্ছে কোথায় জানি করছিলাম। এটা করছেন তো অবশ্যই কোনো না কোনো জায়গায় করছেন, ফিজিক্স তো করে আসছেন, কিন্তু অন্য জায়গায় যেভাবে করছেন সেখানে অন্য ভাবে আছে। আপনারা একটু যদি খেয়াল করেন তাহলে একটু অন্য ভাবে আছে, এখানে অন্য ভাবে আর এখানে অন্য ভাবে, জিনিসগুলো একই, এই জিনিসগুলো একই, কিন্তু ওখানে আমি এখানে একটু সহজ করার চেষ্টা করছি এবং খুবই মানে একেবারে বাস্তবসম্মত সূত্রগুলোকে ইউজ করে বা বেশি ইউজ করা সূত্রগুলোকে ইউজ করে করে করছি। তো এই জন্য আমার মনে হয় যে এটা অনেক ইজি হবে আপনাদের জন্য। সো আপনাদের কাছে কি কঠিন লাগছে এই সূত্রটা? না, কঠিন লাগে। আচ্ছা, এই সূত্রটা সবচেয়ে বেশি আসছে আমাদের এমআই তে, অন্যতম বেশি আসা কোশ্চেনের মধ্যে একটা। তো আমরা বলতে পারি যে খুব একটা বেশি কঠিন কিছু না। তো আর আজকের মতো এখানে আমি আর কি শেষ করব, তার আগে একটু কথা বলি। সেটা হচ্ছে যে আপনারা এখনো বোধহয় 6 জন 7 জন আছেন, 6-7 জন যারা গাইড বইটা দেখছেন। এই গাইড বই আমরা এই যে এইভাবে যেভাবে আপনাদেরকে দেখানো হলো ঠিক এইভাবেই সলিউশন করা আছে। এই সলিউশনগুলো দেখে দেখে আপনারা নিজেরাও প্রস্তুতি নিতে পারেন। সলিউশনগুলো যদি দরকার হয় আমাদের কোচিং এর যে ধ্রুব এমআই অ্যাকাউন্ট আছে ওখানে আপনারা ইনবক্সে আপনাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে দিলে আর বিকাশে পেমেন্ট দিয়ে দিলে আপনাকে 3 দিনের মধ্যে কুরিয়ারে বই পাঠিয়ে দেওয়া হবে। এটাও করতে পারেন। আর আমাদের কোচিং এ যদি ভর্তি হতে চান, নেক্সট ব্যাচ হচ্ছে নেক্সট বোধহয় বৃহস্পতিবার থেকে আমরা রাত 8টার দিকে বা 8:30টার দিকে শুরু করব। 2টা সাবজেক্টই প্রতিদিন করানো হবে, ফিজিক্স এবং ম্যাথ। সপ্তাহে 2 দিন ক্লাস হবে, 2টা সাবজেক্টই করানো হবে। তো যারা যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন। আর আমার কথা হচ্ছে যে এই মেসেজটা মানুষের কাছে পৌঁছানো যে আসলে যে কথাটা চালু যে এমআই খুব কঠিন, এটা একটা ভুল কথা। ডুয়েটে একটা ছেলে, যে ছেলেটা পড়ালেখা করে সেই ছেলেটার 5%ও পড়ালেখা আমরা করি না। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর যারা যারা ক্লাস করছেন বা ক্লাস করে বুঝছেন, ক্লাসে ভর্তি হবেন, তারা যোগাযোগ করবেন ফোন নাম্বারে অথবা মেসেঞ্জারের ইনবক্সে, যে কোনো ভাবে যোগাযোগ করেন।